হ্যালো বদমাস, আজকে আমরা একটা সেশন শুরু করব ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এটা হচ্ছে সামনে যে পরীক্ষাটা রয়েছে এসএসসি গ্রুপ সি, তাকে টার্গেট করে। দেখো, এর আগে লাস্ট যে গ্রুপ সি পরীক্ষা হয়েছিল সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিশ্চয়ই তোমরা স্টাডি করেছো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সে তোমরা দেখবে 15টা কোয়েশ্চেন ছিল। এবার নিউ ফরম্যাটে সেটা একটু চেঞ্জ হয়ে 10টা কোয়েশ্চেন এসছে। তো আমরা এই সেশনটাতে এক একটা সেট ধরে ধরে 10টা করে কোয়েশ্চেনের আমরা একটা সেশন করব। তার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কিরকম ফরম্যাটের কোয়েশ্চেন আসতে পারে। যারা রেগুলার কম্পিটিটিভ এক্সাম দাও তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো অসুবিধা হবে না, কারণ তোমরা পরিচিত এই ধরনের প্রশ্নের সঙ্গে। দেখো, ওভারঅল ইংরেজিতে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কি, আনলাইক এনি আদার সাবজেক্টস, ইংলিশের যে সিলেবাস রয়েছে, কোয়েশ্চেন প্যাটার্ন যদিও ডিফারেন্ট হয়, মোর অর লেস সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে ইংলিশের সিলেবাস অলমোস্ট সেম। সেক্ষেত্রে তুমি যদি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইংলিশের প্রিপারেশন নাও, তাহলেও তোমাকে যেই যেই চ্যাপ্টার গুলো যেরকম ভাবে তৈরি করতে হবে, একইভাবে গ্রুপ সির জন্য অথবা যদি সেন্ট্রালের এমটিএস বা সিএইচএসএল অথবা সিজিএল দাও, তোমাকে সেই চ্যাপ্টার গুলোই তৈরি করতে হবে। ফলে এখানে দেখা যাচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ আমাদের খুব বেশি কম্প্রোমাইজ করবার জায়গা নেই, কিন্তু এখানে যে লেভেলের কোয়েশ্চেন্স গুলো হবে মোটামুটি এক্সপেক্ট করতে পারি আমরা এটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের থেকে খুব বেশি ওপরের দিকে যাবে না। ফলে ইংরাজি প্রশ্ন কঠিন হওয়ার খুব একটা জায়গায় নেই, কিন্তু একদম বেসিক যে জায়গাগুলো রয়েছে, গ্রামারের যে টিপস বিটস গুলো রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের কিছু করার নেই, সেগুলো আমাদের তৈরি করতেই হবে। এরকম নয় যে তুমি ভয়েস চেঞ্জ করবার জন্য যে রুলস গুলো রয়েছে, তুমি যেহেতু গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ তোমাকে অল্প কয়েকটা রুলস তৈরি করতে হবে, তুমি যেহেতু সিজিএল পরীক্ষা দিচ্ছ তোমায় বেশি রুলস তৈরি করতে হবে, অথবা যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করো তাহলে তোমায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে একটু কম প্র্যাকটিস করতে হবে, ওই পরীক্ষার জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হবে, এরকমটা নয়। পুরো চ্যাপ্টারটাই আমাদের ধরে সুন্দর করে তৈরি করতে হবে। এটার অ্যাডভান্টেজ এটাই যে তুমি যখন গ্রুপ সি কে টার্গেট করে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই একই প্রিপারেশনে অন্য পরীক্ষাগুলোরও অনেকটাই ইংরেজি পার্টের প্রিপারেশন তোমার হয়ে থাকছে। তো আমরা একটা একটা করে কোয়েশ্চেনে আসি। তার আগে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, ওভারঅল ইংলিশের সিলেবাসে যে 3টে আলাদা সেগমেন্ট থাকে, যদি কোয়েশ্চেন পেপারস অফ ডিফারেন্ট এক্সামস তোমরা স্টাডি করো দেখতে পারবে 3টে সেগমেন্ট রয়েছে। কি কি? একটা রয়েছে কনসেপ্ট বেসড। কনসেপ্ট বেসড মানে ধারণা নির্ভর, কি থাকলে কি হবে, কেন হবে, এটা কেন এখানে বসছে, ওটা কেন ওখানে বসছে, এই যে বেসিক জিনিসগুলো, এগুলো হচ্ছে কনসেপ্ট বেসড কোয়েশ্চেন্স, যার উপর থেকে 2-3 রকমের প্যাটার্নের কোয়েশ্চেন্স আমরা পাই। একটা হচ্ছে এরার ফাইন্ডিং এর কোয়েশ্চেন, একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন, কখনো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেন, এরকম ধরনের। আবার সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে ভোকাবুলারি বেসড, মানে যার মধ্যে বোঝার থেকেও বেশি রয়েছে মেমোরাইজ করা। The more number of words you have in your stock, you will be more frequent to answer this type of questions. So এইগুলোর জন্য তোমার স্টক অফ ওয়ার্ডস গ্র্যাজুয়ালি যত যত ইমপ্রুভ করবে তত তত তুমি এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে। অ্যাডভান্টেজ এটাই যে ভোকাবুলারি কোয়েশ্চেন ভাবার দরকার হয় না, হয় তুমি পারলে, নয় ওটা তোমার একদম আউট অফ নলেজ হলে তুমি পারলে না, তো ওখানে সময় ইনভেস্ট কম করতে হচ্ছে। যেই বাঁচিয়ে রাখার সময়টা আমরা অন্যান্য প্রশ্ন, সেটা ইংরেজি নাও হতে পারে, সেটা ম্যাথের হতে পারে, জিআই এর হতে পারে, সেই প্রশ্নে আমরা ইনভেস্ট করতে পারি। সো ভোকাবুলারি কোয়েশ্চেন বেশি অ্যান্সার করা মানে একটা কোয়েশ্চেনের জন্য 1 নাম্বার আর্ন করাই শুধু নয়, বেশ কিছু সময়ও সেভ করা। থার্ড সেগমেন্টটা হচ্ছে কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন্স, মানে যেটা রিডিং বেসড, যেরকম ধরো ক্লোজ টেস্ট, যেরকম রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, এই জাতীয় প্রশ্ন এই গ্রুপ সি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম কম বা প্রায় নেই বললেই চলে। তো এই জাতীয় প্রশ্নগুলোকে আপাতত একটু সরিয়ে রেখে প্রথম দুটো পার্ট মানে কনসেপ্ট বেস কোয়েশ্চেন আর ভোকাবুলারি বেস কোয়েশ্চেন আমরা মূলত জোর দেবো এই দুটো সেগমেন্টের উপর। তার উপর বেস করে আমরা ক্রমশ গ্র্যাজুয়ালি ইজি থেকে মডারেট থেকে ডিফিকাল্ট এরকম লেভেলের কিছু সেটস এখানে আলোচনা করব। ক্লিয়ার? তো চলো আজকে আমরা প্রথম সেট নিয়ে আলোচনাটা শুরু করি। ফার্স্ট সেট ইজ হিয়ার। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি প্র্যাকটিস পার্ট 1। প্রথম প্রশ্ন দেখো, দ্য চাইল্ড ওয়াজ ড্যাশ উইথ জয় when she saw her mother return home। এবার এখানে একটা শব্দ দিয়ে তোমাকে ফিল করতে হবে। এর আগে ওয়াজ আছে, ওয়াজ আছে মানে একটা বি ভার্ব আছে, দেখতেই পাচ্ছ। তো খুব সহজেই তুমি এটা অ্যান্সার করতে পারবে যে বি ভার্বের পরে আমরা কি কি পেতে পারি। হয় পেতে পারি হচ্ছে দুটো কনস্ট্রাকশন হতে পারে বি ভার্বের পরে, হয় বি ভার্বের পরে ভার্বের একটা থার্ড ফর্ম বসতে পারে, অথবা বি ভার্বের পরে ভার্বের আইএনজি ফরমেশন হতে পারে। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এই ফরমেশনটা হবে,
যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে এই কনস্ট্রাকশনটা হবে। এবার এখানে সেন্সটা প্যাসিভ আছে, যে শিশুটি খুবই উচ্ছ্বসিত হয়ে গেছিল তার মা ফিরে আসাতে, তাহলে বি ভার্বের পরে আমি একটা V3 মানে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব এটা এক্সপেক্ট করব। সেটা প্রথমেই দেওয়া আছে ফিল্ড, তো অ্যান্সার হবে প্রথম একটা, দ্য চাইল্ড ওয়াজ ফিল্ড উইথ জয় ওয়েন শি স হার মাদার রিটার্ন হোম। ওকে, তো এটা তো খুব সহজ প্রশ্ন, কিন্তু এই যে কনস্ট্রাকশনটা বললাম এইটা মাথায় রাখবে, এটা খুব কাজে লাগবে। যে বি ভার্বের পরে আমরা দুটো কনস্ট্রাকশন পেতে পারি, একটা হতে পারে বি ভার্ব ফলোড বাই V3 which is used for passive, আর আরেকটা হচ্ছে বি ভার্ব ফলোড বাই আইএনজি ফর্ম অফ ভার্ব যেটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, খুব ইজি কোয়েশ্চেন। চলো নেক্সটে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, although he is poor he is honest, the above sentences জানতে চেয়েছে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমটাই বাদ চলে যাচ্ছে, আমি যদি এখানে এলিমিনেট করতে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কোনোভাবেই নয়, কারণ তাহলে তো কোয়েশ্চেন মার্ক থাকতোই। এবার এখানে সেন্টেন্স স্ট্রাকচারের প্রশ্ন দিয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এই প্রশ্নটার উত্তর কি হবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটা বেসিক আইডিয়া লাগবে। খুব সহজে আমি বলে দিই, সেটা হচ্ছে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এই তিন ধরনের সেন্টেন্স। মনে রাখবে, দ্য নাম্বার অফ ফাইনাইট ভার্ব ইন আ সেন্টেন্স ইকুয়াল টু দ্য নাম্বার অফ ক্লজ। কি বললাম কথাটা? সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব কতগুলো থাকছে তার উপর নির্ভর করছে হচ্ছে কত পরিমাণ ক্লজ ওই সেন্টেন্সের মধ্যে রয়েছে। তাহলে নাম্বার অফ ফাইনাইট ভার্ব ইকুয়াল টু কি বললাম, নাম্বার অফ ক্লজ। যে কটা ফাইনাইট ভার্ব থাকবে সে কটা ক্লজ থাকবে। তাহলে প্রথম কাজ কি হবে, ফাইনাইট ভার্বটাকে গুণে ফেলা। দেখো although he is poor, এখানে ইজ ফাইনাইট ভার্বের কাজ করছে, হি ইজ অনেস্ট এখানে আরেকটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, মানে দুটো ফাইনাইট ভার্ব আছে। দুটো ফাইনাইট ভার্ব আছে মানে এটা আর যাই হোক সিম্পল সেন্টেন্স নয়, ফাইন। তাহলে সিম্পল সেন্টেন্সকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবার প্রশ্ন দাঁড়ালো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অর কম্পাউন্ড সেন্টেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করবো কি করে? খুব সহজেই ডিফারেন্সিয়েট করা যায়। দেখো সিম্পল সেন্টেন্স মানে কি, কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, আর কম্পাউন্ড সেন্টেন্স মানে কি। আমি এখানে খুব ব্রিফ করে তোমাদের ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো এটা তো আমাদের বাদ চলেই গেছিল। সিম্পল সেন্টেন্স ইকুয়াল টু ওয়ান ফাইনাইট ভার্ব। একটাই ফাইনাইট ভার্ব, তার মানে কি ইকুয়াল টু ওয়ান প্রিন্সিপাল ক্লজ। তার মানে একটাই যদি ফাইনাইট ভার্ব থাকে সেখানে একটাই ক্লজ থাকবে, আর একটাই ক্লজ থাকবে মানে সেটা কি হবে, সেটা একটাই প্রিন্সিপাল ক্লজ হবে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। নাও কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স ইকুয়াল টু ওয়ান প্রিন্সিপাল ক্লজ প্লাস ওয়ান অথবা মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি দাঁড়ালো, একটা প্রিন্সিপাল ক্লজের জন্য কটা ফাইনাইট ভার্ব থাকবে? একটা সাবঅর্ডিনেট ক্লজের জন্য কটা ফাইনাইট ভার্ব থাকবে? একটা। তার মানে মিনিমাম কটা হচ্ছে? দুটো। এবার সাবঅর্ডিনেট ক্লজের সংখ্যা বাড়তে পারে, তাহলে ফাইনাইট ভার্বের সংখ্যাও বাড়বে। তাহলে টু অর মোর দ্যান টু ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। এবার চলে আসবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ওয়ান প্লাস প্রিন্সিপাল ক্লজ। তার মানে প্রিন্সিপাল ক্লজ মিনিমাম ওয়ান প্লাস হবে। মিনিমাম মানে কত? দুটো। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজের জন্য ফাইনাইট ভার্ব কটা হবে? দুটো হবে। এবার দুটোর জায়গায় তিনটে হতে পারে, আবার এর সঙ্গে এক্সট্রা সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে ফাইনাইট ভার্বের সংখ্যা বাড়বে। তাহলে এখানেও আমরা বলতে পারি হচ্ছে টু অর মোর দ্যান টু ফাইনাইট ভার্ব, রাইট? আচ্ছা, এইখানে প্রথম সেন্টেন্সটা আমি যেটা লিখেছিলাম সেই সেন্টেন্সটাকে আমরা একটু ওই বাকি দুটো সেন্টেন্সের মতো অর্ডারে লিখি, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। অর্ডারে মানে ওই ক্লজ আর ফাইনাইট ভার্বটাকে একটু আগে পরে করে নিই। তার মানে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে লিখছি আমরা,
ইকুয়াল টু ওয়ান প্রিন্সিপাল ক্লজ ইকুয়াল টু ওয়ান ফাইনাইট ভার্ব। তাহলে দেখো শুধু এইটুকু মনে রাখলেই তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো। কি করতে পারছো? সিম্পল সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ, তার মানে একটা ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে দুই বা দুইয়ের বেশি ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ, তার মানে মিনিমাম দুটো অথবা দুইয়ের বেশি ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? সমস্যা হয়ে দাঁড়ালো যে এই দুটোকে দেখতে অনেকটা একই রকম, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, এদের ডিফারেন্সিয়েট করব কি করে? মনে রাখতে হবে এই যে কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করছি, কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি প্রিন্সিপাল ক্লজ, তার মানে মিনিমাম দুটো, মানে এদেরকে জয়েন করতে হবে। কি দিয়ে জয়েন হবে? এরা যা দিয়ে জয়েন হবে তাদেরকে বলা হয় ফ্যান বয়েজ। হোয়াট ইজ ফ্যান বয়েজ? এটা কোঅর্ডিনেটিং কনজাংশনের সবগুলো মিলে তার প্রথম লেটার গুলো নিয়ে এটা তৈরি করা হয়েছে। কিরম কিরম আছে এর মধ্যে? এফ মানে কি? এফ মানে হচ্ছে ফর। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যান্ড। এন মানে কি? এন মানে নর। বি মানে কি? বি মানে বাট। ও মানে কি? ও মানে অর। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ইয়েট। এবং এস মানে কি? এস মানে হচ্ছে সো। তার মানে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলো থাকলে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। আর এগুলো না থাকলে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। ফাইন, খুব মনোযোগ দিয়ে এটা দেখো, এই কোয়েশ্চেনটার জন্য নয়, এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন থাকবেই। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স আমরা সহজেই চিনে যাব যদি ফ্যান বয়েজ এর ইউজ হয় কি হয় না তার উপর দাঁড়িয়ে। তাহলে এখানে দেখো কোথাও ফ্যান বয়েজ এর ইউজ হয়েছে? হয়নি। এখানে কি দিয়ে জয়েন করা হয়েছে? অলদো দিয়ে জয়েন করা হয়েছে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স হবে না, রইল বাকি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এর অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনটা হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্সটার মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজটা হয়েছে সেটা কি নাউন ক্লজ, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? আবার একটা পরের কোনো কোয়েশ্চেনে আমরা ওইটা নিয়ে ডিসকাস করবো। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা বেস করে আমরা কিন্তু একটা বড় জিনিসকে খুব সহজ একবার রিভাইজ করে নিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স কিভাবে খুঁজবো এবং তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করবো কিভাবে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো চলো মুভ করি নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য পার্ট উইথ অ্যান এরর। এখানে কি এরর আছে? খুব সহজ একটা বেসিক কোয়েশ্চেন দেওয়া হয়েছে। কি লেখা হয়েছে? শি হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট। অনেকেই হয়তো অ্যান্সারটা করে ফেলেছো, কয়েকজনের অসুবিধা হতে পারে, তাদের জন্যই বলে দিচ্ছি। এখানে একটা ইঙ্গিত আছে, এখানে দেখো লাস্ট নাইট, এখানে একটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, দ্যাট ইজ লাস্ট। এইটা লাস্ট শব্দটা কাকে ইঙ্গিত করছে? পাস্ট কে ইঙ্গিত করছে। এই ধরনের পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব যদি থাকে, কি কি থাকতে পারে? লাস্ট আছে, ইয়েস্টারডে থাকতে পারে, প্রিভিয়াস থাকতে পারে, এগো থাকতে পারে। এরকম ধরনের পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্ব যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখবো না। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট এই দুয়ের মধ্যে খুব একটা ক্লোজনেস রয়েছে, একটা প্রক্সিমিটি আছে, সেই জায়গাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে শি হ্যাজ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, যদি লাস্ট নাইট কথাটা না বলতাম ঠিক হতো, যেহেতু লাস্ট নাইট বলে দিচ্ছে তাহলে হিন্ট দিচ্ছে যে হ্যাজ কমপ্লিটেড যে প্রেজেন্ট পারফেক্ট আছে বাক্যটা এটা ভুল আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ, শি হ্যাজ কমপ্লিটেড। তাহলে আমরা কারেকশন এখানে কি করব? শি কমপ্লিটেড, মানে হ্যাজটা এখান থেকে বাদ যাবে। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি বলবার সময় কেন এটাকে এগিয়ে এগিয়ে একটু ডিটেলসে বলছি। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা এভাবে করবে না যে 3 কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? এ হবে, এরকম নয়। এটা কেন হচ্ছে, ওর আনুষঙ্গিক আর ছোটখাটো বিষয়গুলো কি কি রয়েছে, কারণ ডিরেক্ট এই কোয়েশ্চেনটাই আসবে না, কিন্তু একে রিলেট করে যে আলোচনাটা হচ্ছে সেখান থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন আসার ভীষণ সম্ভাবনা আছে। তার মানে খুব সহজ কথায় বলতে গেলে এইটা যেটা দেখলাম আমরা, যে পাস্ট ইন্ডিকেটিং কোনো অ্যাডভার্ব যদি ইউজ হয় সেন্টেন্সে, সেই সেন্টেন্সকে আমাকে পাস্ট ইনডিফিনিটেই লিখতে হবে। এরকম কিন্তু প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের বেশ কিছু ছোট ছোট ট্রিক্স আছে, সেগুলো পরবর্তী ক্লাসগুলোয় আবার যখন অন্য কোয়েশ্চেন আলোচনা করব তখন আমরা ডিটেলসে বলবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, চুজ দ্য সিনোনিম অফ ইরেটিক। এ তো খুব কিছু বোঝানোর মধ্যে নেই। ইরেক্ট শব্দ থেকে ইরেটিক শব্দটা এসছে।
অ্যাকচুয়ালি ইরেটিক শব্দ মানে হচ্ছে উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো, এরকম বোঝায় রোম অ্যাবাউট যাকে বলে। কিন্তু এখানে সেরকম কোনো অপশন নেই। রেগুলার আছে, আনপ্রেডিক্টেবল আছে, স্টেডি আছে, কনসিস্টেন্ট আছে। ঠিক আছে। যদিও সব ক্ষেত্রেই যেরকমটা খাটবে তা নয়, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে খাটবেও। আবার এই গ্রুপ সি ধরনের পরীক্ষাগুলোতে খাটার সম্ভাবনা অনেকটা বেশি। সেটা কি, এখানে অনেকটা অড ম্যান আউটের মতো। মানে দেখো, চারটে অপশনের মধ্যে তিনটে একই রকমের রয়েছে। মানে যদি তোমার এই শব্দটা জানা না থাকে, কিরকম, ধর রেগুলার, যে কাজটা রেগুলার করি সেটা আমরা স্টেডিলি করি, তার মানে কনসিস্টেন্সি থাকে। তার মানে এই তিনটের মধ্যে অনেকটাই সিমিলারিটিস রয়েছে। কিন্তু প্রেডিক্টেবল একদম স্ট্যান্ড অ্যালোন, এ একদম একা, এগুলোর সঙ্গে যাচ্ছেই না। অ্যাকচুয়ালি ইরেটিকটা এখানে যে অপশনস আছে তার মধ্যে হবে হচ্ছে আনপ্রেডিক্টেবল, মানে যেটা আগে থেকে বোঝা যায় না, যে ঘুরে বেড়াচ্ছে উদ্দেশ্যহীন ভাবে, সে কি করবে, তার উদ্দেশ্য কি, কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে এখানে গিভেন অপশনস এর মধ্যে বেস্ট অপশন হচ্ছে আনপ্রেডিক্টেবল। তো এটাকে আমরা চুজ করছি। চলো নেক্সট কোয়েশ্চেন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা দেখো একদম গ্রামারের কোয়েশ্চেন। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে চারটে সেন্টেন্স আছে, তিনটে ভুল, একটা ঠিক। তো গ্রামারের এই যে ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো বললাম, সেইগুলো জানা থাকলে সহজেই আমরা বুঝে যাবো। চলো টেস্ট করে দেখা যাক। ইদার অফ দ্য গার্লস হ্যাভ ওন আ প্রাইজ। সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ইদার। মনে রাখতে হবে ইচ, এভরি, ইদার, নিদার, এনি, নান। এই ধরনের সাবজেক্ট গুলো যখন থাকবে, এই সাবজেক্ট গুলোর সঙ্গে ফলোইং ভার্ব কিন্তু হবে সিঙ্গুলার। এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো ইদার এখানে কি হয়েছে, সাবজেক্ট অফ দ্য গার্লস, মানে গার্লসদের মধ্যে একজন। তাহলে এই যদি সাবজেক্ট হয়, ফলোইং যে ভার্ব আছে এটা হ্যাজ হওয়া উচিত ছিল, এটা হ্যাভ আছে, তো এই সেন্টেন্সটা হবে না। নিদার অফ দ্য বয়েজ, সেই একই লজিকে নিদার যখন এখানে আছে, তাহলে এটা হবে হচ্ছে ইজ, এটা হয়েছে আর। পরেরটা দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এর মধ্যে একজন, ওয়ান সাবজেক্ট, ইজ মিসিং, ভার্ব আছে সিঙ্গুলার, সো দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। লাস্টেরটা, এনি অফ হিজ হ্যান্ডস ওয়াজ ড্যামেজড। এইখানে এটা সেন্স করছে না কোনো সেন্টেন্সটা। কেন সেন্স করছে না? কারণ এনি শব্দটা জেনারেলি নেগেটিভ বা ইন্টারোগেটিভে ইউজ হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা মানুষের দুটোই হ্যান্ডস থাকে, তাই তো? তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস যখন আছে, সেটাকে মডিফাই করবার জন্য আমরা এনি ইউজ করি না, আমরা তার সঙ্গে ইউজ করি হচ্ছে ইদার। ইদার কথাটা ব্যবহার করা হয় দুজনের জন্য, এনি ব্যবহার করা হয় মোর দ্যান টু এর জন্য। তাহলে এটা এখানে ইউজ হতে পারে না, এইটাও ভুল আছে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ মিসিং। এই কোয়েশ্চেনটা এসছে যেখান থেকে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অল্প কিছু খুব ইন্টারেস্টিং রুল রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যে সাবজেক্ট কেরম হলে ভার্ব কেরম হবে, এই বিষয়ে সেন্স থাকাটা ভীষণ জরুরি। ওভারঅল ইংরেজির জন্যই জরুরি, কারণ ভার্ব এবং সাবজেক্ট সব সময় আমরা পেতে থাকবো। এই দুটোর মধ্যে কোঅর্ডিনেশন ঠিক আছে কিনা তার উপর নির্ভর করে ইংরেজি সেন্টেন্সটা ঠিক আছে কিনা। এর উপর বেস করে কিন্তু বিভিন্ন পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তো এই জায়গাটা তোমাদের ভালো করে তৈরি করে নিতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট, আরেকটা কারেকশনের কোয়েশ্চেন। নো ওয়ান ইন দ্য ক্লাস ইনক্লুডিং দ্য টিচার্স নো দ্য কারেক্ট অ্যান্সার। এখানে সাবজেক্ট কে আছে, আবার সেই একই জায়গায় ফিরে আসবো আমরা, সাবজেক্ট নো ওয়ান। এই প্রসঙ্গে বলে নি, যখন একটা বড় সেন্টেন্স থাকবে তার সাবজেক্ট বের করবো কি করে, খুব ইজি জিনিস। সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার কি সেন্টেন্সের, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইট? এই ভার্বকে আমরা জিজ্ঞেস করবো হু, কে করছে কাজটা। ভার্বকে যখন আমরা হু দিয়ে কোয়েশ্চেন করব, তখন যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। এবং সেন্টেন্সের মধ্যে এই সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট ঠিক হতে হবে। এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে নো ওয়ান ইন দ্য ক্লাস ইনক্লুডিং দ্য টিচার্স, মানে টিচার্স কে ইনক্লুড করছে, কিন্তু সাবজেক্ট হচ্ছে নো ওয়ান। As no one is the subject, it's a singular subject, so it should be followed by a singular verb. বাট এখানে কি দেওয়া আছে, নো। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে it takes a verb takes s or es, তাহলে ভার্বের সঙ্গে s বা es হওয়ার কথা। এখানে নো আছে, তাহলে নো থাকলে এটা ভুল হবে, হওয়া উচিত ছিল নোজ। তাহলে নো দ্য কারেক্ট অ্যান্সার, এই পার্টটা ভুল আছে, আমরা এটাকে মার্ক করে দেব। ওকে, তো
মোটামুটি কাছাকাছি থেকেই দুটো এররের কোয়েশ্চেন আছে। এটা ডেলিভারিটলি দেওয়া হয়েছে যাতে এই জায়গাটা সম্পর্কে হাইলাইটেড হয় এবং এই জায়গাটা তোমরা তৈরি করো। ওকে ফাইন, তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ওয়ার্ড এফিমেরাল মিনস। এফিমেরাল কথাটার মানে কি? এটা কিন্তু অনেকবার এসছে, বিভিন্ন পরীক্ষাতে এসছে। এফিমেরাল তো অনেকেই জানো শব্দটার মানে, আমি বলে দিচ্ছি। এফিমেরাল মানে হচ্ছে শর্ট লিভড, ট্রানজিটরি, মানে যেটা খুব অল্প সময়ের জন্য থাকে, চিরকালীন নয়, এভারলাস্টিং নয়, দ্যাট ইজ এফিমেরাল। অনেকেরই মনে মনে প্রশ্ন আছে যে স্যার এই ভোকাবুলারি জায়গাটা তৈরি করবো কি করে? পরে একটা ক্লাসে নয় ডিটেলসে আলোচনা করা যাবে যে ভোকাবুলারি গ্র্যাজুয়ালি কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। এখনের জন্য, কম সময়ে তৈরি করার জন্য আমি একটা সাজেশন দিই তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা দুটো জিনিস করো। এক নাম্বার হচ্ছে লাস্ট 5-6 ইয়ার্সে ডাব্লিউবিসিএস পরীক্ষাতে যতগুলো ভোকাবুলারি এসছে সেই ভোকাবুলারিটাকে তৈরি করো, এক নাম্বার। আর শেষ দু বছরের এমটিএস পরীক্ষাতে, মানে সেন্ট্রাল সাব সিলেকশনের এমটিএস পরীক্ষাতে এক একটা ইয়ারে মোর দ্যান 20 পেপার্স থাকে। তুমি একটু অনলাইনে খুঁজলে 10-15টা কোয়েশ্চেন তো পেয়ে যাবে। এবার মানে 10-15টা কোয়েশ্চেন মানে 10-15টা সেশনের কোয়েশ্চেন পেয়ে যাবে, বেশি করতে হবে না। শেষ 2 বছর তার ভোকাবুলারিটাকে তৈরি করো। শুধু এইটুকু তৈরি করলে যেই জায়গাটা দাঁড়াবে তার মধ্যে তুমি এখান থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে, মানে পেয়ে যাবে বলে আমাদের বিশ্বাস, বা তার বাইরে যাবে না। কারণ রিসেন্ট টাইমে আসা কোয়েশ্চেন পেপার যেগুলো আছে সেগুলোই কিন্তু মোটামুটি ফলো করা হয় এরম জাতীয় পরীক্ষার ক্ষেত্রে, তার বাইরে যাওয়ার দরকার নেই। তাহলে কি বললাম, এমটিএস পরীক্ষা লাস্ট 2 ইয়ার্স, সেটার সেশন গুলো ফলো করো, বিভিন্ন সেশনের কোয়েশ্চেনের ভোকাবুলারি। আরেকটা কি বললাম, ডাব্লিউবিসিএস এর লাস্ট 5 ইয়ার্স এর ভোকাবুলারি পার্টটা। ঠিক আছে, আপাতত এইটুকু তৈরি করো, তারপর নয় একটা ভোকাবুলারি কি করে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করা যায়, ইন্টারেস্টিং ওয়েতে করা যায়, ডিটেলসে আলোচনা করা যাবে। চল নেক্সট কোয়েশ্চেন, উড ইউ কাইন্ডলি ওপেন দ্য উইন্ডো, দিস সেন্টেন্স ইজ অর অ্যান, এটা কি? এখানে দেখো উড দিয়ে শুরু করা হয়েছে। ওকে, তো এখানে তো কোয়েশ্চেন করাই হয়েছে, ইন্টারোগেশন আছে, কিন্তু এই যে প্রশ্নটা, এটা যত না বেশি ইন্টারোগেট করা, মানে যত না বেশি জানতে চাওয়া, তার থেকে বেশি রিকোয়েস্ট করা। আমরা উডকে ব্যবহার করে পোলাইট রিকোয়েস্ট করি, বা অফিসিয়ালি কাউকে বলছি, আমি সম্মানীয় কাউকে বলছি, সেক্ষেত্রে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করি। তাহলে কি হবে, উড ইউ কাইন্ডলি ওপেন দ্য উইন্ডো, উড ইউ প্লিজ টেক সাম টি, উড ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লিজ ডু দিস ফর মি। মানে কাউকে বেশি বিনীত হয়ে বিনয়ের সাথে কিছু জিজ্ঞাসা করলে বা বলতে চাইলে তখন আমরা উডের ব্যবহার করি। তাহলে এটা হবে হচ্ছে রিকোয়েস্ট করা। ওকে, দেখো এই কোয়েশ্চেন পেপারটা খুব খুঁটিয়ে লক্ষ্য করবে যে কোথা কোথা থেকে এবং কিরম ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নগুলো কিন্তু অনেকটাই মানে ভিতর থেকে জানতে চাওয়া হচ্ছে যে তোমার ওই বিষয়টা সম্পর্কে কনসেপ্ট আছে কিনা, সেটা মোডাল ভার্বের কোয়েশ্চেনই হোক অথবা সাবজেক্ট ভার্ব ইমপ্লিমেন্টেড কোয়েশ্চেনই হোক। ওকে, যেরকম প্রশ্নগুলো আমরা অনেকটাই, আমরা যখন ক্লাস 10 লেভেলের পড়াশোনা করেছি সেই সময় আমরা দেখতে পেয়েছি, বা সেই সময় আমাদের এই কনসেপশন গুলো ক্লিয়ার ছিল অনেকটাই, সেই জিনিসগুলোই কিন্তু এখানে আবার আসছে। ওকে, নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 9, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রচুর করবার দরকার নেই, মোটামুটি দৈনন্দিন জীবনে ইউজ হয় অ্যাজ মিনিমাম অ্যাজ 100 ফ্রেজাল ভার্ব যদি আমরা তৈরি করি তাহলেই হবে। ওকে, এখানে কি বলেছে, দ্য মিটিং ওয়াজ ড্যাশ বিকজ অফ দ্য চেয়ারম্যানস ইলনেস। তাহলে বন্ধ হয়ে গেছে মিটিংটা। তাহলে দেখো পুট অফ একটা আছে, পুট অন আছে, পুট আপ আছে, পুট আউট আছে। তাহলে কোনটা হতে পারে? পুট আপ হবে? হবে না। পুট আপ কি? টলারেট। পুট আউট এক্সটিংগুইশ। পুট অন সাম ওয়েট, গেইন ওয়েট। পুট অন ওয়্যারিং সামথিং, পরা। সো একটাই পরে থাকলো, সেটা হচ্ছে পুট অফ। এটা স্থগিত হয়ে গেছে কিছু সময়ের জন্য। সো ইট উইল বি পুট অফ। দ্য মিটিং ওয়াজ পুট অফ বিকজ অফ দ্য চেয়ারম্যানস ইলনেস। তো এই ফ্রেজাল ভার্বটা কিন্তু খুব মনের মধ্যে গেঁথে নাও, খুব এক্সপেক্টেড যে একটা কোয়েশ্চেন অন্তত ফ্রেজাল থেকে আসবেই। চেনা জানা 100টার মতো ফ্রেজাল ভার্বস মুখস্থ যদি করি আমরা, সেখান থেকে নিঃসন্দেহে আরেকটা কোয়েশ্চেন পাওয়া যাবে। তো একটা সেশন করা যেতেই পারে যেখানে আমরা শুধু ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব, তাহলে সবাই উপকৃত হবে। তো এইগুলো আমরা কোয়েশ্চেন যে সেট দিচ্ছি তার মাধ্যমে হিন্ট দেওয়ার চেষ্টা করছি, তারপরে আমরা ফোকাস করে ইন্ডিভিজুয়াল এই সাবজেক্ট গুলোর উপরে যাব। ঠিক আছে?
Last questions of this session. He dash in the library for 2 hours when I met him. এখানে দেখো for 2 hours কথাটা রয়েছে, ঠিক আছে? সে 2 ঘন্টা ধরে লাইব্রেরিতে ছিল, কন্টিনিউইটিতে একটা কাজ হচ্ছিল। মনে রাখতে হবে যখন একটা কাজ কন্টিনিউইতে হয়, কন্টিনিউয়াস হচ্ছে সেই কাজটা, সেই কন্টিনিউয়াস অ্যাকশনের সাথে যদি টাইম ফ্রেম থাকে, টাইম স্প্যান থাকতে পারে, পয়েন্ট অফ টাইম থাকতে পারে, এটা যদি থাকে তখন সেই অ্যাকশনটা আমরা লিখি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? ধরো বললাম হচ্ছে শিশুরা খেলছে, কি হবে? চিলড্রেন আর প্লেইং। খুব সিম্পল। এবার যদি বলি শিশুরা অনেকক্ষণ ধরে খেলছে, যে অনেকক্ষণ শব্দটা যোগ করলাম, তাহলে সেন্টেন্সটা কি হয়ে যাবে? দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেইং ফর এ লং টাইম। তাহলে এখানেও দেখো টাইম ফ্রেম দেওয়া আছে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে হি আছে, হি এর সঙ্গে হবে হচ্ছে হ্যাজ বিন রিডিং। এইটা তুমি দাগ দিয়ে চলে এলে, নিঃসন্দেহে ঠিক করেছো এবং ভুল হয়ে গেল। কেন? পরের অংশটা দেখলে না, when I met him, যখন আমি তার সঙ্গে দেখা করেছিলাম। সো পারফেক্ট কন্টিনিউয়াস তো বটেই, কিন্তু কেরম পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট নয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো ইট উইল বি হি হ্যাড বিন রিডিং ইন দ্য লাইব্রেরি ফর 2 আওয়ার্স when I met him. যখন তার সঙ্গে আমি দেখা করেছিলাম, সে মোর দ্যান 2 আওয়ার্স ধরে লাইব্রেরিতে করছিল। ওকে, সো উই আর ডান উইথ দিস কোয়েশ্চেন্স। এবং ফার্স্ট সেটটা আমরা আজকে করলাম। তো এই ফার্স্ট সেট থেকে শুধু 10টা প্রশ্নের উত্তর কি জানতে পারলাম সেটা নয়, আমাদের কিছুটা হলো আইডিয়া হলো কোন কোন জায়গাগুলোকে আমাকে হাইলাইট করতে হবে। টু সামারাইজ এন্টার থিং, ফার্স্ট সেট থেকে আমরা এটা দেখলাম, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গাটাতে জোর দিতে হবে, আমাদের টেন্স ফরমেশনের জায়গাটাতে জোর দিতে হবে, কনসেপচুয়াল পার্ট থেকে এই দুটো জায়গা, আর ভোকাবুলারি পার্ট থেকে অ্যাপার্ট ফ্রম সিনোনিম এন্ড অ্যান্টোনিম আমাদের জোর দিতে হবে। ফ্রেজাল ভার্বসের জায়গা খুব আকাশ মুড়ে নিয়ে আসতে হবে না, মাধ্যমিক লেভেলের মোটামুটি 80 থেকে 100টা বেসিক ফ্রেজাল ভার্বস আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমরা আমাদের ফার্স্ট ফেজের ক্লাসটা আজকে এখানে শেষ করব। এর পরের দিনকে আবার একটা সেশনে আমরা আরো একটা সেট নিয়ে আসব এবং যে প্যাটার্ন গুলো বাকি রয়ে গেল সেইগুলো সম্পর্কে আলোচনা করব, অনেক ইনফরমেশন শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।